সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অষ্টম অনুশীলনী মানে 8 অনুশীলনীর নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 6 নম্বরের কয়ে আমাদেরকে বলেছে জ্যামিতি অংশ কয়ে বলেছে বিসি ও ডিই দুটি সমান্তরাল সরলরেখা, পিকিউ রেখাংশ যথাক্রমে এল এবং এল ও এম বিন্দুতে ছেদ করেছে। চিত্র অঙ্কন করে এল ও এম বিন্দুতে উৎপন্ন একজোড়া একান্তর কোণ প্রকাশ করো। তো দেখো আমাদেরকে একান্তর কোণ প্রকাশ করতে বলেছে। এখন আমাদের আগে চিত্রটা আঁকতে হবে, তার আগে বুঝতে হবে যে একান্তর কোণ জিনিসটা কি। মনে করো আমাদেরকে বলেছে বিসি ও ডিই দুইটি সরলরেখা, তাহলে এই আমি একটা সরলরেখা আঁকলাম, এটা নাম দিলাম বিসি। আর ঠিক একইভাবে আমি আরো একটা সরলরেখা আঁকলাম, এটার নাম দিলাম ডিই। বলেছে বিসি ও ডিই দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা, পিকিউ রেখাংশ। তাহলে একটা রেখাংশ আঁকতে হবে যেটা এল এবং এম বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ আমরা পিকিউ রেখাংশ আঁকবো। দেখো আমি এখান থেকে আঁকছি, এটার কোনো মাপ নাই, তুমি আন্দাজে আঁকবে, কিন্তু দেখবে যেন হচ্ছে রশ্মিগুলো সোজা সোজা হয়, সরলরেখাগুলো। আমি এমনি খালি হাতে আঁকছি তাই হয়তো একটু সুন্দর হচ্ছে না তোমাদের মতো। তোমরা স্কেল দিয়ে যখন সুন্দর করে আঁকবে তখন কিন্তু সুন্দর হবে। হ্যাঁ, আর অবশ্যই এটা কিন্তু তুমি পেন্সিল দিয়ে আঁকবে। তা কি বলেছে পি কিউ রেখাংশ, তাহলে এটার একটা নাম আমি দিই পি আর একটা নাম দিই হচ্ছে কিউ। তাহলে পি কিউ রেখাংশ এল এবং এম বিন্দুতে, তাহলে এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে না, আর এখানে আরেকটা বিন্দুতে ছেদ করেছে না সরলরেখা দুটাকে, তাহলে একটার নাম দেই এল, এটার নাম দেই এল, আর এটার নাম দেই এম। এম বিন্দুতে ছেদ করেছে। এখন বলছে যে চিত্র অঙ্কন করে এল এবং এম বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে এবং এই বিন্দুতে একজোড়া একান্তর কোণ দেখাও। দেখো এখন একান্তর কোণ যদি তুমি চিন্তা করো, আমি এখানে এমনি জাস্ট এঁকে দেখাচ্ছি। মনে করো এটা সরলরেখা একটা। এখন দেখো তো এইখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই যে জেড আকৃতির হয়েছে না, এই যে জেড আকৃতির হয়েছে, কিন্তু দেখো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে আর তার বিপরীত পাশে এই যে এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কিন্তু হচ্ছে একান্তর কোণ। এটা একটা একান্তর, এটার একান্তর কোণ, বা এটার একান্তর কোণ। নাম যদি দাও তাহলে মনে করো যে এটার নাম দাও এ আর এটার নাম দাও বি কোণ। তাহলে এ কোণের একান্তর কোণ হচ্ছে বি কোণ, আর বি কোণের একান্তর কোণ হচ্ছে এ কোণ। আর এই যে এই পাশে যে কোণটা সৃষ্টি হয়েছে আর এই পাশে যে কোণটা হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো একে অপরের একান্তর কোণ, অর্থাৎ অপোজিট সাইডে যেটা সৃষ্টি হচ্ছে। দেখো এটা কিন্তু একটা সরলরেখা, এটা দেখো এটা কিন্তু একটা সরলরেখা, দুইটা সরলরেখা ছিল সমান্তরাল সরলরেখা, এটাকে ছেদ করতেছে। এই যে এই সরলরেখা দেখো এখানকে নিচে, এই সরলরেখাটার নিচে, এটা সরলরেখার নিচে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা, আর এই সরলরেখাটার উপরে একটা কোণ উৎপন্ন হয়েছে, একটা নিচে একটা উপরে। তখন এটাকে আমরা কি বলবো? একান্তর। একটা উপরে একটা নিচে। দেখো এই সরলরেখাটার উপরের কোণ আর এই সরলরেখাটার নিচে, তাহলে এই দুটো হচ্ছে একান্তর কোণ। একইভাবে এটা দেখো নিচে আর এটা হচ্ছে উপরে, তাহলে এই দুটো হচ্ছে কি একান্তর কোণ। আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমরা ব্যাখ্যাটা কমপ্লিট করি, যে আমাদেরকে লিখতে হবে। আমরা এঁকে তো ফেলেছি, এখন আমাদেরকে লিখতে হবে। চলো আমরা ব্যাখ্যাটা কমপ্লিট করি। এই চিত্রটা আমরা প্রথমে এঁকে নিব। চিত্র আঁকার পরে আমাদেরকে ব্যাখ্যাটা দিতে হবে। ব্যাখ্যাটা আমরা এইভাবে দিব, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে দিব। তো এখানে দেখো বলেছে যে বিসি ও ডিই দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে বিসি সমান্তরাল ডিই। বলেছে তো যে বিসি সমান্তরাল ডিই, এটি করা বলতে পারি। তারপর বলবো এবং পিকিউ হচ্ছে এদের ছেদক। দেখো বলেছে যে পিকিউ সরলরেখা এদেরকে ছেদ করে, তাহলে এবং পিকিউ এদের ছেদক। এবার বলেছে যে পিকিউ ছেদক এল ও এম বিন্দুতে ছেদ করেছে। এই কথাটাই সুন্দর করে
তাহলে আমরা একটু গুছিয়ে লিখবো। কিভাবে লিখবো? লিখবো যে পি কিউ রেখাংশ, এই পি কিউ রেখাংশটা সুন্দর করে লিখবো যে পি কিউ রেখাংশ, এই পি কিউ রেখাংশটা বিসি ও ডিই কে, বিসি ও ডিই কে যথাক্রমে এল ও এম বিন্দুতে ছেদ করে, বা ছেদ করেছে, ছেদ করে। এবারে আমাদের কি করতে বলেছে? বলেছে যে এক জোড়া একান্ত কোণ প্রকাশ করো। তাহলে আমরা সুন্দর করে লিখি এক জোড়া একান্তর কোণ। এখন আমাদেরকে একান্তর কোণটা নির্ণয় করে দেখাতে হবে যে কোন কোন দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। দেখো আমি একটু আগে তোমাদেরকে যেরকম বোঝালাম যে এই রেখাটার নিচে আর এই রেখাটার উপরে এবং বিপরীত দিকে। তাহলে দেখো এইখানে যে কোণটা আর এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, এটা একটা আর এটা একান্তর কোণ হচ্ছে এটা। তো এই কোণটার নাম আমরা কিভাবে বলবো? দেখো বি এল এম, এটা এম না, তাহলে বি এল এম। তাহলে লিখি কোণ বি এল এম সমান একান্তর কোণ। এবার নিচের কোণটা আমাদেরকে সুন্দর করে বোঝাতে হবে যে একান্তর কোণ, এটা একান্তর, এখন এটা তাহলে এল এম ই, এল এম ইজ এল এম ই। কোণটা কিন্তু সবসময় মাঝখানে থাকে, কোণ সবসময় মাঝখানে থাকে, দেন এ। তাহলে এটা একটা একান্তর কোণ হলো। এখন দেখো তো এই সরলরেখার এই সাইডে হয়তো একটা কোণ উৎপন্ন হয়েছে, আর এটার বিপরীত সাইড কোনটা? এটা না? তাহলে এই জায়গাতে একটা কোণ আর এই জায়গাতে, তাহলে এইটা আর এটাও তাহলে কি একান্তর কোণ। তাহলে এই কোণ দুটো আমরা দেখিয়ে দিই অথবা দিয়ে, যে অথবা এখন উপরের যে কোণটা আছে উপর পাশে সেই কোণটা সি এল এম, এই এল কিন্তু এই বিন্দুটা সি এল এম, তাহলে কোণ সি এল এম। তাহলে এইটার সাথে এইটা, তাহলে এখন বলতে পারি ডি এম এল, ডি এম এল, ডি এম এল। তাহলে দুইটাই হচ্ছে আমাদের একান্তর কোণ বের হয়ে গেছে। এই ক নম্বরে আর আমাদের কিছু করতে হবে না, যেহেতু বলেছিল যে দুইটা একান্তর কোণ বের করতে হবে, তো আমরা দুইটা একান্তর কোণ প্রকাশ করছি। এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে ক নম্বরটা। চলো এখন আমরা খ নম্বরটা সমাধান করি। খ নম্বরে দেখো বলেছে পি কিউ সরলরেখা এ বি রেখাংশকে বি বিন্দুতে ছেদ করলে চিত্র অঙ্কন করে ছেদ বিন্দুতে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় প্রকাশ করো। তাহলে পি কিউ সরলরেখা, তাহলে আমরা একটা সরলরেখা এঁকে ফেলি যেটা নাম ওরা দিয়েছে পি কিউ। তাহলে এই যে সরলরেখা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে পি কিউ সরলরেখা এ বি রেখাংশ, তাহলে আরেকটা রেখাংশ দিই, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এখন বলছে বি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পি কিউ কে যে দেখো বি বিন্দুতে ছেদ করেছে, চিত্র অঙ্কন করে, চিত্র তো অঙ্কন হয়ে গেছে আমাদের, চিত্র অঙ্কন করে উৎপন্ন সন্নিহিত কোণ। দেখো এই সরলরেখাকে যখন এই রেখাংশটা ছেদ করছে তখন দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই কোণ দুইটাকে আমাদেরকে প্রকাশ করতে বলছে। তাহলে যা লেখা আছে আমরা সেটা দেখো লিখে ফেলবো যে পি কিউ সরলরেখাকে এ বি রেখাংশ, এখানে পি কিউ সরলরেখাকে এ বি
রেখাংশ বি বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দুতে উৎপন্ন সন্নিহিত কোণ। তাহলে আমরা এখানে লিখবো, তাহলে ছেদ বিন্দুর নাম কি? ছেদ বিন্দুর নাম হচ্ছে বি। তাহলে আমরা লিখবো বি বিন্দুতে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়। বি বিন্দুতে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় দেখো, একটা হচ্ছে এ বি পি কোণ, আর একটা হচ্ছে এ বি কিউ কোণ। তাহলে লিখি কোণ, এই যে এ বি পি কোণ, তাহলে এ বি পি কোণ, আর একটা হচ্ছে এ বি কিউ কোণ। তাহলে কোণ ও দিতে হবে, সরি আমি সমান দিয়ে দিয়েছি, ও দিতে হবে, এ বি কিউ কোণ। এই দুইটা কোণ সন্নিহিত দুইটা কোণ উৎপন্ন হয়েছিল, আমরা সন্নিহিত দুইটা কোণ দেখিয়েছি। আর কিন্তু আমাদেরকে কিছু দেখাতে হবে না, তাহলে এই পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাবে। চলো এখন যে গ নম্বরটা আছে সেই গ নম্বরটা আমরা সমাধান করি। 6 গ নম্বর দেখো, বলছে এসি ও বিডি দুটি সমান্তরাল সরলরেখাকে এল এম রেখাংশ যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলে চিত্র অঙ্কন করে এল এম ছেদকের ডান পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তাহলে এ এবং এসি এবং বিডি দুটি সমান্তরাল সরলরেখা। তাহলে এই একটা সরলরেখা, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে সি। আর এই একটা সমান্তরাল সরলরেখা, এটার নাম হচ্ছে বি আর ডি। তাহলে বিডি আর এসি দুইটি সমান্তরাল সরলরেখা। তো আমরা দুটি সমান্তরাল সরলরেখা এঁকেছি। এখন বলছে যে পি এল এম রেখাংশ, তাহলে একটা রেখাংশ আমরা অঙ্কন করি। যা বাঁকা হয়ে গেল, একটু সোজা করে আঁকবে, তোমরা স্কেল ধরে রাখবে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। তাহলে এল এম রেখাংশ যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এক জায়গায় ছেদ করেছে, এখানে এক জায়গায় ছেদ করেছে। তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি নাম দিয়েছে? কিউ। তাহলে এটা হচ্ছে কিউ। ছেদ করলে এখন চিত্র অঙ্কন করে, চিত্র তো আমাদের অঙ্কন করা হয়ে গেছে। এখন বলছে এল এম ছেদকের ডান পাশে, এটা ডান পাশ, তাহলে ডান পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই যে অন্তঃস্থ কোণ মানে এই চিত্রের ভিতরে যে কোণগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ। দেখো আমি যদি এখানে তোমাদেরকে বোঝাই এইভাবে, তাহলে চিত্রের ভেতরে এটা দেখো, এই দুইটা সরলরেখার ভিতরে দেখো এটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কোণ উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে চিত্রটার ভেতরে, দুইটা সরলরেখার ভেতরে কোণগুলো উৎপন্ন হয়েছে। যেগুলো ভেতরে উৎপন্ন হবে সেগুলোকে আমরা বলবো অন্তঃস্থ কোণ। আর যেগুলো বাহিরে উৎপন্ন হবে, যেমন এগুলো, এই দুইটা কোণ বাইরে উৎপন্ন হয়েছে, তো যেটা বাইরে উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো বহিঃস্থ কোণ। এখন তারা বুঝতে পেরেছে যে এই সরলরেখা দুটোর ভেতরে যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ। এখন বলছে যে এলএম ছেদকের ডান পাশে, তো এটা যদি এলএম হয় তাহলে এটার ডান পাশ কোনটা? এই পাশটা ডান পাশ। তো ডান পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ মানে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এই দুইটা কোণের আমরা সমষ্টি নির্ণয় করব। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, চিত্র যেভাবে বলেছে আমি সেভাবে সাজিয়েছি। এখানে এসি সমান্তরাল বিডি বলেছিল, এসি আর বিডি দুটি সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এসি আর বিডি সমান্তরাল, এবং এল এম তাদের ছেদক। এখন এল এম এই এদের ছেদক। এবার এল এম রেখাংশ, এই এল এম রেখাংশটা এসি এবং বিডি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এটুকু কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে, ছেদ করেছে। এখন বলছে যে এলএম ছেদকের ডান পাশে অবস্থিত, এই যে এলএম ছেদকের ডান পাশে অবস্থিত, আমি এটা লিখেছি এলএম ছেদকের ডান পাশে, ডান দিকে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয় এই পর্যন্ত লিখেছি।
এবার অন্তস্থ এই যে আমি তোমাদেরকে দেখালাম যে ডান পাশ কোণটা এইটা, এই কোণটা আর এই কোণটার কথা। তাহলে তাহলে চিত্রে যাই, চিত্রে তাহলে অবভিয়াসলি এই কোণটা আর এই কোণটা, পিটাকে বাইরে লিখি, তাহলে এই কোণটা আর এই কোণটা জানতে চাচ্ছে। তাহলে এই কোণটার নাম হচ্ছে CPQ, কারণ ভিতরে যে কোণটার কথা বলবো, যে আমি পি কোণকে ইন্ডিকেট করছি, তো পিটা মাঝখানে রাখতে হবে, মানে কোণটা মাঝখানে বলতে হবে। তাহলে সি কোণ CPQ, CPQ, একটা হচ্ছে PQC, মানে এই কোণটা PQC, এই PQ কোণটা। তাহলে এই দুইটা কোণ হচ্ছে আমার অন্তস্থ কোণ। দেখো আমি সে কথাটা লিখেছি যে কোণ CPQ ও কোণ PQD, এই দুইটা হচ্ছে আমার, এটা এটা আর এটা হচ্ছে আমার অন্তস্থ কোণ। এখন আমাদের তো অন্তস্থ কোণের সমষ্টি বের করতে হবে। সমষ্টি যদি বের করতে হয় তাহলে দেখো আমাদেরকে অনুরূপ কোণগুলো বের করতে হবে। এখন এখানে কোণ CPL সমান অনুরূপ কোণ PQD। এখন অনুরূপ কোণ কোনটা? দেখো দুইটা আমি সরলরেখা এঁকেছি, দুইটা সরলরেখাকে একটা ছেদক ছেদ করেছে। এখন এই সরলরেখাটার উপর কোনটা? এটা, এটা। তাহলে এই যে সরলরেখাটাকে যে ছেদ করেছে এর দুই পাশে দুটো কোণ উৎপন্ন হয়েছে না বলো? আবার নিচের সরলরেখাটার উপর কোনটা? এটা উপরের অংশ, এটা নিচের অংশ। তো উপরে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই যে এই সরলরেখাটা, এই সরলরেখাটার বাম পাশে এই কোণটা যে উপরে তৈরি হয়েছে, আর নিচে যে বাম পাশে উপরে যে কোণটা তৈরি হয়েছে, এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। আবার ডান পাশে যে দুটো তৈরি হয়েছে এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। এখন আমি লিখেছি দেখো কোণ CPL, মানে CPL অর্থাৎ এই কোণটা উপরেরটা CPL সমান অনুরূপ কোণ PQD, PQD মানে এই কোণটা, এটা আর এটা, এই দুইটা কি অনুরূপ কোণ। এখন এই P বিন্দুটাকে চিন্তা করো, P বিন্দুটাকে এখানে চিন্তা করো যে এটা P বিন্দু, এখানে এইখান থেকে এটা একটা সরলরেখার উপর একটা কোণ উৎপন্ন হয়েছে না বলো? এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা সরলরেখা চিন্তা করো এই P বিন্দুটাকে। তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে একটা সরলরেখার উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটা কি সরল কোণ, আর এক সরল কোণ মানে কি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা অর্থাৎ এই P বিন্দুতে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একটা সরল কোণ। তাহলে আমি ওইটাই লিখেছি দেখো যে কোণ CPL, CPL মানে এই উপরের কোণটা, আর কোণ CPQ মানে নিচের কোণটা, এই দুটো কোণ দেখো, এই দুটো কোণ আমি যোগ করে লিখেছি 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে পাবো 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একটা সরল কোণ। এখন লেখার পরে দেখো আমি কিন্তু উপরে আমি লিখেছিলাম যে কোণ CPL আর কোণ PQD এরা হচ্ছে অনুরূপ কোণ এবং সমান। দেখো এটা সমান হচ্ছে এটা, তাহলে অবশ্যই আমি CPL এর পরিবর্তে কোণ PQD লিখতেই পারি, কারণ এটা আর এটা যদি সমান হয় তাহলে এটার পরিবর্তে তো এটা লেখা যায়। তাই CPL এর পরিবর্তে দেখো আমি লিখেছি PQD, অর্থাৎ এই কোণটা। দেখো তো এখন এই PQD আর CPQ এই উপরেরটা এবং নিচেরটা দুইটাই কি অন্তস্থ এবং ডান দিকে না? তো দুইটা সমান কি এখন 180 ডিগ্রি প্রমাণ হয়ে গেছে না? তাহলে আমরা লিখতে পারবো যে অতএব অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি মানে এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি। অতএব নির্ণয় সমষ্টি কত পেলাম? 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত লিখলেই হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।